মধ্যরাতে দুই ভাই পার্টি শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু গাড়ি চালিয়ে আসার সময় হঠাৎ করেই রাস্তার মাঝে তারা একজন বৃদ্ধ লোককে অ্যাক্সিডেন্ট করে বসে। কিন্তু তারা দেখতে পায় নির্জন রাস্তায় কেউ তাদের দেখেনি। বৃদ্ধ লোকটির বাড়ির সামনেই ছিল, আর সে বাড়িতে একাই থাকত। দুই ভাই কি করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে এবং সেই বৃদ্ধ লোকটাকে তার বাড়িতে বসিয়ে রেখে আসে, যাতে কেউ সন্দেহ না করে যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এরপরে তারা সেখান থেকে চলে আসে। এরপরে তারা সেই অ্যাক্সিডেন্ট কেসটা লুকানোর জন্য একের পর এক প্ল্যান করতে থাকে। কিন্তু কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। ঠিক এমনটাই হয় এই ঘটনায়ও। একের পর এক ভয়ঙ্কর সব টুইস্ট বের হতে থাকে। তো শেষ পর্যন্ত দুই ভাইয়ের ভাগ্যে কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ব্লাডি ব্রাদার। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই বলে রাখি, ওয়েব সিরিজের ঘটনা বেশ কয়েকবার বর্তমান এবং অতীতে ঘুরবে। তো কখন কোনটা ঘটছে আমি সেটা বলে দেব। ওয়েব সিরিজের শুরুতে রাতের বেলা দুই ভাই গাড়ি চালিয়ে যাচ্ছিল, জাগদীশ এবং দালজিৎ। বড় ভাই জাগদীশ, যাকে সবাই জাগ্গি বলে ডাকে, জাগ্গি তার ছোট ভাই দালজিৎকে বলে, মেহেরের বিয়েটা তোমার সাথে হওয়া উচিত ছিল, কিন্তু আজকে তুমি ওর রিসেপশনে থেকে এলে। আসলে দালজিৎ আর মেহেরের সম্পর্ক ছিল 6 বছরের সম্পর্ক, কিন্তু তারপরও মেহের আজকে অন্যজনকে বিয়ে করেছে। দালজিৎ এবং জাগ্গি দুজনেই সেটা রিসেপশনে গিয়েছিল। জাগ্গি বলে, আজকে অন্তত তোমার একবার ড্রিঙ্কস করা উচিত ছিল, কিন্তু দালজিৎ নিজেকে সামলে নেয়। কিন্তু জাগ্গি একের পর এক কথা বলাতে তার মেহেরের কথা অনেক মনে পড়ে যায়। এরপরে দালজিৎ তাকে বলে, আমি এক প্যাক খাবো। কিন্তু গাড়ি চালানোর সময় জাগ্গি তাকে কোনোভাবেই মদ খেতে দেয় না, বলে না, গাড়ি চালানোর সময় খাওয়া যাবে না। এভাবেই দুজনের মধ্যে হাতাহাতি হয়। ঠিক ওই সময়টাতে হুট করেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে বসে। তারা গাড়ি থেকে নেমেই দেখে একজন বৃদ্ধ লোক তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, আর সে সেখানেই নিথরভাবে পড়ে আছে। গাড়ি থেকে নামার পরে জাগ্গি এবং দালজিৎ যখন এটা দেখে তখন দুজনেই ভয় পেয়ে যায়। দালজিৎ সাথে সাথে ফোন করতে যায়। জাগ্গি জিজ্ঞেস করে, কাকে ফোন করছো? দালজিৎ বলে, অ্যাম্বুলেন্সকে ফোন করছি। জাগ্গি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অ্যাম্বুলেন্স যখন দেখতে পারবে আমরা লোকটাকে অ্যাক্সিডেন্ট করেছি, সাথে সাথে পুলিশ আমাদের ধরে ফেলবে। জাগ্গি জোর করেই দালজিৎকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু দালজিৎ বলে, এইভাবে বৃদ্ধ লোকটাকে ফেলে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না, আমার কথা শোনো। সেখানে দালজিৎ বৃদ্ধ লোকটার নাম দেখতে পায়, যেখানে তার নাম লেখা ছিল স্যামুয়েল। আর পাশেই দেখতে পায় যে বাড়ির সাইনবোর্ড, অর্থাৎ বৃদ্ধ লোকটা তার বাড়ির সামনে আসতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। জাগ্গি বারবার তাকে গাড়িতে ওঠার জন্য বলছিল, কিন্তু দালজিৎ বলে, কোনোভাবেই বৃদ্ধ লোকটাকে ফেলে এখানে সে যাবে না। এরপরে সে কলিং বেল চাপে, কিন্তু দেখতে পায় বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তখন তারা বুঝতে পারে হয়তোবা বৃদ্ধ লোকটা এখানে একাই থাকে। দালজিৎ বলে, চলো বৃদ্ধ লোকটাকে বাড়ির ভেতরে দিয়ে আসি, স্যামুয়েলকে এভাবে আমি ফেলে রেখে যাব না। জাগ্গি অবশেষে তার ছোট ভাইয়ের জেদের কাছে হার মানে, আর বৃদ্ধ লোকটা স্যামুয়েলকে তারা বাড়ির ভেতরে নিয়ে আসে এবং সোফার ভেতরে বসিয়ে রাখে। এছাড়া তাদের ফিঙ্গারপ্রিন্টগুলো সেখানে মুছে রাখে। ঠিক তখনই টেবিলের উপরে একটা রিপোর্ট দেখতে পায়, সেটা হচ্ছে ক্যান্সারের রিপোর্ট। সেটা দেখার পরে জাগ্গি বুঝতে পারে যে বৃদ্ধ লোক স্যামুয়েলের ক্যান্সার ছিল, আর এমনিতেই সে মারা যেত। জাগ্গি পেশা একজন উকিল ছিল, যার ফলে তারা যাতে ধরা না পড়ে এমনভাবেই সেখানে সাজিয়ে গুছিয়ে চলে আসে। পরদিন সকালবেলায় জাগ্গির স্ত্রী তাকে জিজ্ঞেস করে, গতকাল রাতে মদ খেয়ে তুমি গাড়ি চালিয়ে আসছিলে, তাই না? জাগ্গি বলে, না, আমি ড্রাঙ্ক ছিলাম না, আর গাড়ি আমি চালাইনি, দালজিৎ চালিয়েছিল। জাগ্গির স্ত্রী তানায় বলে, তাহলে গাড়ির ভেতরে ডেন্ট আসলো কোথা থেকে? কথাটা শুনি জাগ্গি একটু ঘাবড়ে যায় আর বলে, সামনে একটা কুকুর চলে এসেছিল, সেটাতেই বাড়ি খেয়েছে মনে হয়। তখনই দালজিৎ তাকে কল করে আর বলে, গতকাল রাত আমি ঘুমাতে পারিনি, তুমি তাড়াতাড়ি এসে আমার সাথে দেখা করো। জাগ্গি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। তানায়ের কিছুটা সন্দেহ হয়। দালজিতের একটা বইয়ের দোকান ছিল, জাগ্গি সেখানে চলে আসে। দালজিৎ বলে, তোমার কি একটুও খারাপ লাগছে না? আমি তো ঘুমোতেই পারিনি। জাগ্গি বলে, আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখনই জাগ্গির একটা ফোন আসে আর সে সেখান থেকে চলে যায়। এদিকে দালজিৎ এখন সেই কথা ভুলতে পারেনি। তার ঠিক 2 দিন পরে সেই বৃদ্ধ লোক স্যামুয়েলের লাশটা তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। দালজিৎ সেটা দেখতে পায়। এদিকে দেখা যায় জাগ্গি তার কাজ করে যাচ্ছিল, তার কোনো টেনশনই ছিল না, কারণ সে জানত সে ধরা পড়বে না। অন্যদিকে দালজিৎ কোনোভাবেই তার ভেতর থেকে অপরাধ বোধটা মুছে ফেলতে পারছিল না। সে বারবার নিউজ দেখতে থাকে স্যামুয়েল মৃত্যুর খবরটা কিভাবে প্রকাশ করা হয়েছে, কারণ সেই দিন যখন লাশটা বের করা হয়েছিল সেখানে পুলিশ ছিল, আর এই জন্য দালজিৎ ভয় পাচ্ছিল। এর একদিন পরে জাগ্গি এবং দালজিৎ তাদের বইয়ের দোকানে দেখা করে।
যেখানে নিউজপেপারে তারা দেখতে পায় স্যামুয়েলের মৃত্যুর খবরটা নিউজপেপারে ছাপানো হয়েছে, আর সেখানে লেখা হয়েছে সে ঘুমের মধ্যেই মারা গেছে। এতে তারা দুইজনেই অনেক নিশ্চিন্ত হয়। ঠিক তখনই দালজিতের কাছে ফোন আসে। আসলে সেই দিন ঘটনার দিন দালজিৎ তাড়াহুড়ো করে তার মানিব্যাগটা সেখানে ফেলে এসেছিল। স্যামুয়েলের লয়ার দালজিৎকে কল করে। লয়ার জয়ন্ত বলে, আমি স্যামুয়েল আলভারেজের লয়ার, আর আপনি আপনার মানিব্যাগটা হয়তোবা সেখানে ফেলে রেখে এসেছিলেন তার বাড়িতে। দালজিৎ একটু ভয় পেয়ে যায় আর বলে, হ্যাঁ, আসলে আমি তার বাড়িতে বই আনতে গিয়েছিলাম। কথাটাকে স্বাভাবিকভাবে নেয় লয়ার জয়ন্ত, যার ফলে জয়ন্ত বলে, আমি আপনার ওয়ালেটটা স্যামুয়েলের বাড়ির ড্রয়ারে রেখে এসেছি, আপনি কালেক্ট করে নেবেন। কিন্তু যখনই দালজিৎ জিজ্ঞেস করতে যাবে যে কত নম্বর ড্রয়ারে সে ওয়ালেটটা রেখেছে, তার আগেই জয়ন্ত ফোনটা কেটে দেয়। ফোন রাখার পরে জাগি যখন জানতে পারে দালজিৎ সেই দিন তার ওয়ালেটটা সেখানেই রেখে এসেছিল, সে খুবই রেগে যায় আর বলে, যদি কারো সন্দেহ হয় আর পুলিশ যদি এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, তাহলে এই ওয়ালেট দিয়েই আমরা ফেসে যাব। সাথে সাথে জাগি দালজিৎকে নিয়ে স্যামুয়েলের বাড়ির সামনে আসে আর বলে, এখনই স্যামুয়েলের বাড়ির ভেতরে যাবে, তোমার ওয়ালেটটা নেবে আর চলে আসবে। দালজিৎ বাড়ির ভেতরে আসতেই দেখতে পায় স্যামুয়েলের জন্য সবাই প্রে করছিল, সবাই সেই দিকেই ব্যস্ত। এই জন্য দালজিৎ লুকিয়ে ড্রয়ারগুলো খুঁজতে থাকে, কিন্তু সোফি তাকে দেখে ফেলে। এই সোফি হচ্ছে স্যামুয়েলের ভাতিজি। সোফি দালজিৎকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন, কি খুঁজছেন? দালজিৎ ভয় পেয়ে যায় আর বলে, আসলে স্যামুয়েল আমাকে বই দেবে বলেছিল। এইভাবে সে তার কথাটা ঘুরিয়ে ফেলে আর নিজে কথাটা লুকিয়ে যায়, অর্থাৎ ওয়ালেটের কথা। সোফি সেখানে তার সাথে কথা বলতে থাকে। এদিকে দালজিৎ ফিরছিল না দেখে জাগি সেখানে চলে আসে আর সে দেখতে পায় দালজিৎ তখনও সোফির সাথে কথা বলছিল। সোফি সেখানে জিজ্ঞেস করে, এ কে? তখন দালজিৎ ভয়ে মুখ ফসকে বলে ফেলে যে জাগি একজন লয়ার, আর তার সাথে স্যামুয়েলের অন্য একটা বিষয়ের মাধ্যমে পরিচিত হয়েছে। দুজনেরই মিউজিকের শখ ছিল, যার ফলে তাদের মধ্যে একে অপরের সাথে পরিচয় হয়েছে। সোফি এই বিষয়টা মেনে নেয়। জাগি সেখানে সোফির সাথে কথা বলে জানতে পারে সোফি এখানে বেশি দিন থাকবে না, সে স্যামুয়েলের লয়ারের সাথে একটু দেখা করবে, এরপরে এইসব প্যাকিং করে এখান থেকে মুম্বাই চলে যাবে। এটা শুনে জাগি খুশি হয়। সোফি একটু অন্যত্র যেতেই জাগি দালজিৎকে বলে, সোফি যতক্ষণ পর্যন্ত এখানে আছে তুমি তার সাথে থাকো, ও কোথায় যায় কি করে সবকিছুর দিকে নজর রাখো। জাগি সেখান থেকে চলে আসে আর দালজিৎ তার ওয়ালেটটাও খুঁজে পেয়ে যায়। এদিকে জাগির অফিসে দূষণ নামের একজন মাতাল লোক আসে। সে সবসময় মদই খায়, আর এই মদ খাওয়ার জন্য তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। আর এখানে সে জাগির হয়ে কাজ করত, কিন্তু সেই দিন রিসিপশনের অনুষ্ঠানে সে একটা হাঙ্গামা করে মদ খেয়ে। এই জন্য জাগি তাকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু জাগির কাছে সে এসে রিকোয়েস্ট করে তার চাকরিটা যেন ফিরিয়ে দেয়, কারণ তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, আর এই চাকরিটা না পেলে তার স্ত্রী কখনোই তার কাছে আর ফেরত আসবে না। কিন্তু জাগির সেখান থেকে তাকে অপমান করে তাড়িয়ে দেয় আর বলে সে কখনো মদ খাওয়া ছাড়তে পারবে না। এদিকে দালজিৎ যেহেতু সোফিকে সঙ্গ দিচ্ছিল, তাই একটা সময় দুজনের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়, এমনকি তারা রাতে একসাথে বাইরে ডিনারও করে। এইভাবেই সেই ঘটনার অর্থাৎ অ্যাক্সিডেন্টের 5 দিন কেটে যায়। এখন সোফি এবং দালজিৎ অনেকটা কাছাকাছি চলে এসেছে। এদিকে জিমের ভেতরে তানায়ের সাথে মনীষা নামের একটি মেয়ের পরিচয় হয়। মনীষা তাকে বলে, ওটি খুব সুন্দর একটা জায়গা, এখানে বাইরে জগিং করতে অনেক ভালো লাগবে, তুমি আমার সাথে জয়েন করতে পারো। এদিকে সোফি এবং দালজিৎ যখন সেই লয়ারের কাছে আসে, কথায় কথায় সে জানতে পারে যে স্যামুয়েলের পোস্টমর্টম পর্যন্ত হয়নি, কারণ সেটা ন্যাচারাল ডেথ ছিল, আর যেহেতু ক্যান্সারের রোগী তাই তারা পোস্টমর্টমটা অ্যাভয়েড করে গেছে। কিন্তু সোফি একটু অবাক হয় যে পোস্টমর্টম কেন করা হলো না। এছাড়া সেই লয়ার সোফিকে আরো বলে তার পায়ে সৎক্রিয়ার সময় একটা আঘাতের চিহ্ন দেখা গেছে, আপনি কি এই বিষয়ে কিছু জানেন কিনা? সোফির আরও একটু সন্দেহ হয়। সোফি বাইরে আসার পরে দালজিৎকে জিজ্ঞেস করে, পোস্টমর্টেম না হওয়া, পায়ে আঘাতের চিহ্ন, এসব কিছু দেখে তোমার অন্য কিছু মনে হচ্ছে না? দালজিৎ বলে, ঠিক আছে, তুমি আমার বড় ভাই জাগির সাথে কথা বলো, যেহেতু সে একজন লয়ার, সে তোমাকে এসব কিছুর সমাধান দিতে পারবে। সোফিও রাজি হয় এতে। জাগি সোফির সাথে দেখা করার পরে তাকে বোঝানোর চেষ্টা করে যে স্যামুয়েলের মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে, কিন্তু তারপরেও সোফির মনে সন্দেহটা থেকেই যায়। এই জন্য জাগি বলে, ঠিক আছে, আমি আলাদা করে নিজে নিজে একটু ইনভেস্টিগেশন করে দেখছি কি হয়। সোফি এতে খুশি হয়। এদিকে জাগি এবং তার স্ত্রী তানায়ের সম্পর্কটা ভালো চলছিল না। গতকাল রাতেই বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল জাগির, কিন্তু সে সময় মতো আসেনি, আর এতে খাবারের টেবিলেই দুজনের একটু ঝগড়া হয়। ঠিক তখনই দালজিৎ তাকে কল করে, আর কলটা পেয়ে সাথে সাথে সে চলে আসে। তানায়ের আবার একটু সন্দেহ হয়। এরপরে জাগিকে দেখা যায় সে স্যামুয়েলের বাড়িতে আসে।
সোফি এবং দালজিৎকে বলে, আমি ইনভেস্টিগেশন করেছি, স্যামুয়েলের মৃত্যুটা একেবারেই স্বাভাবিক ছিল, সেখানে কোনো সমস্যা ছিল না। ঠিক ওই সময়টাতে সেখানে চলে আসে তানায়া। আসলে তানায়া সন্দেহ করেছিল জাগ্গিকে যে সে কোনো মেয়ের পাল্লায় পড়েছে কিনা, কিন্তু এখানে এসে সে তার ভুলটা বুঝতে পারে। জাগ্গি সোফিকে দালজিতের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় তানায়াকে। এতে সোফি একটু লজ্জা পায়, কিন্তু সে কিছুই বলে না। তানায়া বলে, ঠিক আছে, চলো আজকে ডিনারে আমরা খাবার খাই একসাথে। এতে সোফিও রাজি হয়, দালজিতও রাজি হয়। তারা একসাথে খাবার খায়, এনজয় করে। আর সেখান থেকে আসার সময় দালজিতকে জাগ্গি বলে, যে করে হোক সোফিকে দ্রুত মুম্বাই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ও যতক্ষণ এখানে থাকবে আমাদের বিপদ ততক্ষণই বাড়বে। এইদিকে তানায়া আর সোফি যখন কথা বলছিল, তখন একটা সময় সোফি তানায়াকে বলে জাগ্গি মিউজিক পছন্দ করে আর এই জন্যই স্যামুয়েলের সাথে তার পরিচয় হয়েছিল। তানায়া অবাক হয়ে যায়, বলে, কি বলো, জাগ্গি তো মিউজিক পছন্দই করে না। কথাটাই একটু খটকা লাগে সোফির। সবাই মিলে সোফিকে যখন তার বাড়িতে পৌঁছে দিচ্ছিল, তখন হঠাৎ করেই তারা দেখতে পায় সেদিন যখন স্যামুয়েলকে তারা অ্যাক্সিডেন্ট করেছিল ঠিক ওই জায়গাটার কিছু দূরেই একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর সেই সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই তাদের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ধরা পড়েছে। এতে তারা ভয় পেয়ে যায়। ঠিক তার পরের দিনই যে বাড়ি থেকে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়েছে সেই বাড়িতে তারা চলে আসে। সেই বাড়ির লোকে বলে যে স্যামুয়েলের বাড়ির এই মূর্তিটা কেউ ভেঙে রেখে গেছে, আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে চাই এটা কে ভেঙে ফেলেছে। কিন্তু সেই লোকটা বলে সেই ক্যামেরাটা এমনিতেই নকল, ড্যামি ক্যামেরা। এটা শুনে তারা নিশ্চিন্ত হয় আর সেখান থেকে চলে আসে। কিন্তু দেখা যায় সেই লোকটা তাদের মিথ্যে বলেছে, ক্যামেরাটা ড্যামি ক্যামেরা ছিল না, সত্যি সেখানে সবকিছু রেকর্ড হচ্ছিল। আর লোকটা সেই দিন রাতে সেই ফুটেজটা, অর্থাৎ স্যামুয়েল যেদিন অ্যাক্সিডেন্ট করেছিল সেই ফুটেজটা একটা পেনড্রাইভে ভরে একটা প্যাকেটে ভরে ফেলে। অর্থাৎ এই লোকটা জানতো যে স্যামুয়েল এমনিতে মারা যায়নি, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তারপরও সে কাউকে কিছু বলেনি। কিন্তু কেন? এদিকে সোফি স্যামুয়েল যেদিন মারা গিয়েছিল সেই দিনকার যে কাপড় পরেছিল সেটার ভেতরে কিছু একটা রঙের মতো দেখতে পায়। সোফি বলে, এটা কি? আমার তো এখন নিশ্চিত সন্দেহ হচ্ছে কিছু না কিছু একটা তো হয়েছেই, আমার পুলিশের কাছে যাওয়া দরকার। কিন্তু জাগ্গি আবারও তাকে থামায়, বলে, পুলিশ যেহেতু এই কেসটা ন্যাচারাল ডেথ বলে গণ্য করে ফেলেছে, এখন তুমি যদি যে আবারও পুলিশকে বলো যে এই কেসটা মার্ডার কেস, তাহলে পুলিশ সেটা নিজেদের ইগোতে নিয়ে নেবে এবং কোনো কিছু না পেলে উল্টো তোমাকে ইন্টারোগেশন করতে শুরু করবে। তার থেকে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, আমি তোমাকে একজন প্রাইভেট ডিটেকটিভের সাথে পরিচয় করিয়ে দেব, আর সেই তোমার কাজটা করে দেবে। সোফিয়াতে রাজি হয়। জাগ্গি রাতের বেলায় নাইট ক্লাবে দুশান্তের সাথে দেখা করে আর বলে, তোমার বেতন আমি বাড়িয়ে দেব, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বেতন বাড়ানোর কথা শুনে দুশান্ত এক পায়ে রাজি হয়ে যায়। এদিকে একদিন রাস্তায় মনীষার সাথে তানায়ের দেখা হয় আর মনীষা তাকে জগিংয়ে যাওয়ার জন্য ইনভাইট করে। বাইকে তারা এমন একটা জায়গায় যায়, জায়গাটা খুবই সুন্দর ছিল, আর সেই সুন্দর জায়গাতেই তারা জগিং করার কথা বলে। এদিকে স্যামুয়েলের বইগুলো সোফি ডালজিতকে দিয়ে দেয়, যেহেতু তার বইয়ের দোকান ছিল। সেই বইগুলো যখন দোকানে রাখতে যাবে, একটা বইয়ের ভেতর থেকে ডালজিত ছোট্ট একটি মেয়ের ছবি পায় আর পেছনে লেখা ছিল সোফি। এতে ডালজিত কিছুটা অবাক হয়ে যায়, কারণ সোফি ছোটবেলায় দেখতে একেবারেই অন্যরকম ছিল, কিন্তু তারপরেও সে এটা নিয়ে সোফিকে কোনো প্রশ্ন করে না। সেই দিনই সোফি তানায়ের সেই কথাটা দালজিতকে বলে যে, তুমি তো বলেছিলে যে মিউজিক নিয়ে জাগ্গি এবং স্যামুয়েলের দেখা হয়েছিল, কিন্তু তানায় তো বলেছে যে জাগ্গি মিউজিক পছন্দ করে না। তখন দালজিৎ বলে, আসলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, কারণটা হচ্ছে জাগ্গি স্যামুয়েলের সাথে মিউজিক নিয়ে পরিচয় হয়নি, বরং জাগ্গি স্যামুয়েলের ইনভেস্টর ছিল, ইনভেস্টমেন্ট নিয়ে সে তাকে পরামর্শ দিত। এদিকে জাগ্গি সেই দুশান্তকে একজন প্রাইভেট ডিটেকটিভ সাজিয়ে সোফির কাছে নিয়ে আসে। দুশান্ত প্রাইভেট ডিটেকটিভের মতো অভিনয় করতে থাকে। সে প্রথমে স্যামুয়েলের সেই জামাটা দেখে আর বলে, এটা একটা মেটালিক রঙের মতো, আমি এটা ল্যাবে পাঠিয়ে দেব, কারণ আমার কাছে একটা গাড়ির রং মনে হচ্ছে, আর যদি গাড়ির রঙই হয় তাহলে ল্যাব টেস্ট থেকে আর সেই রিপোর্ট থেকে অনেক কিছুই জানা যাবে। এতে উল্টো দালজিৎ এবং জাগ্গি আরও ভয় পেয়ে যায়, কারণ তারা এখানে দুশান্তকে এনেছিল কেসটা ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু দুশান্ত কেসটাকে আরও বিগড়ে দিচ্ছে। জাগ্গি এরপরে দুশান্তকে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করে রংটা ল্যাবে দেওয়ার দরকার নেই, কিন্তু দুশান্ত কোনোভাবেই কথা বুঝতে চায় না। আসলে জাগ্গি তাকে বলতেও পারছিল না যে সেই অ্যাক্সিডেন্টটা তারাই করেছে আর এই কেসটা তাকে ধামাচাপা দিতে হবে, এজন্য দুশান্ত উল্টো কাজটা করছিল। এদিকে সোফি যখন বারান্দায় দাঁড়িয়েছিল, পাশের বাসার এক বৃদ্ধ মহিলা তাকে অদ্ভুতভাবে দেখছিল। এতে সোফির একটু অবাক লাগে, সে সেখান থেকে চলে যায়। এদিকে দালজিতের সাথে যখন সোফির আবারও বুক স্টোরে দেখা হয়, অবশেষে দালজিৎ সোফিকে সেই ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি তোমার ছবি? তুমি ছোটবেলায় এমন ছিলে? সোফি বলে, হ্যাঁ, ছোটবেলায় সবাই অন্যরকম থাকে, তুমিও তো এমনটা ছিলে না, তাই না?
এছাড়া সোফি আরও বলে, আমার ছোটবেলাটা একদমই ভালো কাটেনি, এই জন্য ছোটবেলার কথা আমি একদমই মনে করতে চাইনি। দালজিৎ তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে আর কখনো ছোটবেলার কথা বলবো না। এরপরে দালজিৎ সোফিকে আবারও জিজ্ঞেস করে, আচ্ছা, আমি এমনি কৌতূহলী হয়ে সার্চ করেছিলাম, তোমার সোশ্যাল মিডিয়া বা কোথাও কোনো অ্যাকাউন্টই নেই কেন? সোফি বলে, আমার ভালো লাগে না, আসলে আমি একটা টক্সিক রিলেশনশিপে ছিলাম। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে কথা বলছি, সে সবকিছুই কন্ট্রোল করতে চাইতো। আর এই জন্যই আমি সবকিছু বন্ধ করে দিয়েছিলাম, আর সেই রিলেশনশিপটা থেকেও আমি বের হয়ে এসেছি। দালজিৎ বলে, এখন চাইলে তো আবার শুরু করতে পারো। সোফি বলে, এখন আর আমার সোশ্যাল মিডিয়ার তেমন কিছুই ভালো লাগে না, এই জন্য আমি একা একা থাকতেই পছন্দ করি। এদিকে দুশান জাগ্গিকে নিয়ে আবারও স্যামুয়েলের বাড়িতে আসে, আর সেখানে সে স্যামুয়েলের একটি ছবি নেয় সোফির কাছ থেকে। এছাড়া সেখান থেকে সে বলে, স্যামুয়েলের ফিনান্সিয়াল কিছু রিপোর্ট আমার দেখতে হবে। সোফি বলে, সেটা জাগ্গি বলতে পারবে, কারণ জাগ্গি তো তার ইনভেস্টর ছিল। কথাটা শুনে দুশানটি একটু অবাক হয়, কারণ সে জানত স্যামুয়েলের সাথে জাগ্গির কোনো সম্পর্ক ছিল না। দুশান সোফিকে বলে, তুমি টেনশন করো না, সেই পেন্টের ল্যাব রিপোর্টটা আসতে দাও, সেখান থেকে সবকিছু পাওয়া যাবে। এতে অনেক টেনশনে পড়ে যায় জাগ্গি এবং দালজিৎ। তারা বাইরে এসে কিছুটা কথা কাটাকাটি করে। দালজিৎ সেখান থেকে চলে যায় আর বলে, তোমারই দোষ, তুমি দুশানকে কেন নিয়ে এসেছ? ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল। দালজিৎ যাওয়ার পরে জাগ্গি তার দিকে তাকিয়ে থাকে। সে বৃদ্ধ মহিলা বলে, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আমার এতে আনকমফোর্টেবল ফিল হয়। কিন্তু জাগ্গি বলে, বৃদ্ধ মানুষের এভাবে কথা বলাটা উচিত নয়। তখনই সেই বুড়ো মহিলা তার কাছে আসে আর বলে, ওই রাত্রে তোমরা দুই ভাই এবং তোমাদের গাড়ি, এরপরে যা হয়েছিল সেটা কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। এতে প্রচণ্ড ভয় পেয়ে যায় জাগ্গি। জাগ্গি সে বৃদ্ধ মহিলার বাড়িতে যায় এবং তার সাথে কথা বলে। সে বৃদ্ধ মহিলা বলে, আমার মুখ বন্ধ রাখার জন্য 50 লাখ টাকা লাগবে, এর 1 টাকাও কম হলে আমি সবকিছু বলে দেব। জাগ্গি কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এদিকে সোফি এবং দালজিৎ স্যামুয়েলের বাড়িতে তার চেক বইটা দেখতে পায়, আর ব্যাংকে থেকে খবর নিয়ে সোফি জানতে পারে যে স্যামুয়েলের ব্যাংক অ্যাকাউন্ট একেবারে খালি হয়ে গিয়েছিল। সোফির সন্দেহ হয়। সে বলে, স্যামুয়েল এত টাকা দিয়ে কি করেছে যে তার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে? এদিকে জাগ্গিকে দেখা যায় সেই ল্যাবে চলে আসে, আর একজন ডক্টরকে কিছু টাকা দিয়ে সেই পেনটা সে নিয়ে নেয়, যাতে সেই ডক্টররা ল্যাব রিপোর্টে সেটা পরীক্ষাও করতে না পারে, রিপোর্টও দিতে না পারে। এদিকে মনীষা এবং তনয়াকে দেখা যায় আবারও জগিং আসতে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টিতে তারা একটা গাছের নিচে এসে দাঁড়ায়। মনীষা তার ক্লোজ হওয়ার চেষ্টা করে, এতে তানায়া সেখান থেকে চলে আসে। এদিকে দুশান যখন সেই ল্যাবে চলে যায় রিপোর্ট নেওয়ার জন্য, সেই ডক্টর তাকে বলে দিয়েছে সে পেনটা পড়ে গিয়েছে, যার ফলে তারা ল্যাব রিপোর্ট বের করতে পারেনি। আর এটা দুশান্ত এসে জাগ্গি এবং সোফিকে বলে। দুশান বলে, আমাদের অন্যভাবে চেষ্টা করতে হবে, কারণ স্যামুয়েলের সেই পোশাকটা সোফি ইতোমধ্যে ধুয়ে দিয়েছিল, যার ফলে সেখান থেকে পেনটা আর পরীক্ষা করা যাবে না। দালজিৎ এবং জাগ্গি দৌড়ে এসে একসাথে কথা বলতে থাকে আর বলে, সবকিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছে, এখন আর দুশান্ত কোনো কিছু নিয়ে এই কেসটা আর আগে বাড়াতে পারবে না। অন্যদিকে দালজিৎ বলে, কিন্তু আমার এতে ভালো লাগছে না, সোফি এখান থেকে চলে যাবে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু জাগ্গি বলে, সোফি যতই এখানে থাকবে আমাদের প্রবলেমটা ততই বাড়বে, এর থেকে বেটার সোফি এখান থেকে চলে যাক, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলো, তাকে ভালোবাসো। কিন্তু দালজিৎ কোনো কথাই শুনতে চাইছিল না। এদিকে দুশান সেখান থেকে আসার সময় স্যামুয়েলের বাড়ির সামনে সেই সিসিটিভি ক্যামেরাটা দেখতে পায় এবং সেই বাড়িতে চলে যায় সেটার ফুটেজ দেখার জন্য। কিন্তু লোকটাও তাকে বলেছিল যেটা একটা ড্যামি ক্যামেরা, কিন্তু দুশান্ত বিশ্বাস করেনি। সে বাড়ির ভেতরে চলে যায় এবং সেই লোকটার বাড়ির ভেতরে অনেকগুলো ড্রাগসের প্যাকেট দেখতে পায় আর বলে, এগুলো যদি পুলিশ দেখতে পায় তাহলে তুমি কত বছরের জন্য জেলে যাবে, ঠিক আছে? এইভাবে থ্রেট দিয়ে সেই লোকটার কাছ থেকে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। আর যখনই সেখানে জাগ্গি এবং দালজিৎকে দেখতে পায়, সে অবাক হয়ে যায় এবং অনেক কিছু বুঝতে পারে। সেই ফুটেজটা সে তার কাছ থেকে নিয়ে নেয়। এদিকে জাগ্গি তার অফিসের কাজ শেষ করেই বাইরে বের হবে, ঠিক তখনই তার কাছে একটা প্যাকেট আসে, আর সেই প্যাকেটের ভেতরে সে একটি পেনড্রাইভ দেখতে পায়। আর পেনড্রাইভের ভেতরে সেই দিনের সেই ভিডিওটা, যেখানে দুজনেই স্যামুয়েলের লাশটা বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছিল। এটা দেখে সে হতবাক হয়ে যায়। এদিকে তানায়া তার জন্য বাড়িতে অপেক্ষা করছিল, কারণ আজকেও তাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল। কিন্তু দালজিৎ সেখানে তার ফোনটাও ধরে না আর বাড়িতেও আসে না। জাগ্গি বুঝতে পারে এটি সেই বৃদ্ধ মহিলার কাজ, তাই সাথে সাথে শেখর নামের একজন ব্যবসায়ীর কাছে চলে আসে এবং 50 লাখ টাকা ধার নেয়। শেখর বলে, এর থেকে বেশি টাকা তো তোমার কাছে আছে। কিন্তু জাগ্গি বলে, এই টাকাগুলো নিতে গেলে স্ত্রী এবং ভাইয়ের কাছে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাই তোমার কাছ থেকে নিচ্ছি। এদিকে তানায়া বাড়িতে একা একা বসে জাগ্গির জন্য ওয়েট করছিল। একটা সময় সে প্রচণ্ড রেগে যায়
আর নিজের একাকিত্ব দূর করতে সে চলে যায় মনীষার কাছে। অন্যদিকে জাগ্গি সেই টাকার ব্যাগটা নিয়ে বৃদ্ধ মহিলার কাছে চলে আসে আর তাকে টাকা দেয় আর বলে এই কথাটা যেন আর কেউ না জানে। এদিকে সোফি বাড়িতে স্যামুয়েলের চেক বই খুঁজে পায় আর সে দেখতে পায় আলিশা ডেভিড নামের একজন মহিলা নামে সে অনেকবার টাকা উঠিয়েছে। এতে সন্দেহ হয়, সেই নাম্বারে কল করে, কিন্তু দেখা যায় সেই আলিশা ডেভিড আর কেউ নয়, স্যামুয়েলের বাড়ির সেই প্রতিবেশী, সেই বৃদ্ধ মহিলা যাকে জাগ্গি কিছুক্ষণ আগে টাকা দিয়ে গেছে। কিন্তু আলিশা তার ফোনটা ধরে না। এদিকে তানায়া মনীষার সাথে সময় কাটাতে এসেছিল, কিন্তু মনীষা আবারও তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। এতে তানায়া আবারও রেগে সেখান থেকে চলে আসে, কারণ তার এই সম্পর্কটা একেবারে পছন্দ ছিল না। সে শুধুমাত্র একটা ভালো বন্ধু চাইছিল। এদিকে দুশান জাগ্গিকে তখন থেকেই ফলো করছিল। সে দেখতে পায় জাগ্গির অফিসে সিলভা নামের একটা লোক আসে, কিছুক্ষণ পরে আবারও চলে যায়। এই সিলভার সাথে জাগ্গির কী সম্পর্ক, সে কেন এখানে এসেছে, সেটা জানার জন্যই দুশান তাদের দুজনকেই ফলো করতে শুরু করে। এদিকে জাগ্গি অবশেষে বাড়িতে ফিরে তানায়াকে সরি বলে আর বলে অফিসে অনেক কাজ ছিল তাই আসতে পারিনি, কিন্তু তানায়া তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দালজিৎকে তার এক্স একটা মেসেজ দেয়, বলে রিসিপশনে তোমার আমার সেলফিটা আমাকে পাঠাও। যখনই সেই সেলফিটা সে পাঠাতে যাবে, সে পিছনে একটা মানুষকে খেয়াল করে, জুম করে দেখতে পায় সেটা আর কেউ নয়, সোফি। এতে অবাক হয়ে যায় দালজিৎ, কারণ সোফি বলেছিল স্যামুয়েল আলভারেজ মারা যাওয়ার একদিন পরে সে সেখানে এসেছে, কিন্তু এই ছবিটা তো যেদিন আলভারেজ মারা গেছে সেই দিনের। তাহলে সে বারে কি করছিল, অর্থাৎ সোফি তাকে মিথ্যে বলেছে। এদিকে জাগ্গি তার স্ত্রী তানায়ার রাগ ভাঙানোর জন্য তাদের প্রথমবার ডেটের সময় যে খাবারটা বানানো হয়েছিল সেই খাবারটা সে নিজ হাতে বানায় এবং তারা দুজনে আবারও সেখানে ঘনিষ্ঠ হয়। আর তানায়া তাকে বলে সে এবার বেবি নিতে চায়। জাগ্গিও এতে রাজি হয়ে যায়। এদিকে সোফিকে দেখা যায় সে বৃদ্ধ মহিলার বাড়িতে আসে আর বলে তুমি আমাকে মিথ্যে বলেছ। সে বৃদ্ধ মহিলা বলে আমি কি মিথ্যে বললাম, আমার মনে হয় তোমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। সোফি বলে তুমি কি করেছ সেটা না জানা পর্যন্ত আমি এখান থেকে যাব না। সে বৃদ্ধ মহিলা হেসে বলে আমি কি করিনি, আমরা কি করেছি সেটা বলো। তখনই দেখা যায় সোফি আসলে একটা বারে কাজ করত, আর তার আসল নাম সোফি নয়, রাধিকা। আর সেই বারেই আলিশার সাথে তার দেখা হয়, অর্থাৎ রাধিকা স্যামুয়েলের ভাতিজি, সোফি নয়, সে নকল। এদিকে পরদিনই দালজিৎ সোফির সাথে দেখা করে আর সেই ছবিটা দেখায়, বলে তুমি এটা কেন করেছ, আমাকে মিথ্যে কেন বললে। সোফি তখন বলে যে আসলে সে এটা ইচ্ছে করেই বলেছে। সেই টক্সিক রিলেশন থেকে বের হওয়ার জন্য সে মুম্বাই থেকে এখানে কয়েক মাস আগেই পালিয়ে এসেছিল, কিন্তু সেটা সে স্যামুয়েলকে বলতে পারেনি, কারণ এই রিলেশনের ব্যাপারে স্যামুয়েল জানত এবং তাকে নিষেধ করেছিল এই রিলেশনে জড়ানোর জন্য। আর এই জন্যই সে যখন ওটিতে আসে তখন সে একটি বারে কাজ নেয় এবং অন্য একটা হোস্টেলে থাকতে শুরু করে। এছাড়া সোফি দালজিৎকে বলে তুমিও তো জাগ্গি এবং আঙ্কেল স্যামুয়েলের ব্যাপারে মিথ্যে বলেছিলে। অবশেষে তারা দুজনেই দুজনের ব্যাপারটা মেনে নেয়। এদিকে ওটির গ্যাংস্টার হান্ডা রবি নামের একজন লোকের কাছে আসে এবং তাকে কিছুটা অপমান করে, কারণ হান্ডার বিজনেসে ইদানিং তেমন কোনো প্রফিট হচ্ছে না। কিন্তু রবি বলে এতে তার দোষ নেই, নিউ সিএম তাদের টাকাগুলো ইনভেস্ট করতে দিচ্ছে না, কিন্তু তারপরও হান্ডা রবিকেই অপমান করে। অন্যদিকে দুশান্ত সেই রাতের পর থেকে সিলভাকে এখন পর্যন্ত ফলো করে যাচ্ছিল, আর সে দেখতে পায় সিলভা এই হান্ডার হয়ে কাজ করে। এদিকে সেই সিলভাকেই দেখা যায় সে চলে আসে দালজিতের বইয়ের দোকানে এবং বলে যে এই পেপারগুলো সাইন করে দিতে বলেছে জাগ্গি। দালজিৎ পেপারগুলো সাইন করছিল, কিন্তু হঠাৎ করে একটা পেপার দেখে তার খটকা লাগে এবং কিছুটা এলোমেলো মনে হয়, আর বলে সে পেপারগুলো সাইন করবে না, আগে সে পেপারগুলো পড়বে, দেখবে ঠিক আছে কিনা, তারপরে সাইন করবে। সিলভা তাকে জোর করলেও সে সাইন করে না। অবশেষে সিলভা সেই পেপারগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। সিলভা চলে আসে জাগ্গির কাছে আর বলে যে দালজিৎ পেপারগুলো সাইন করেনি। এতে জাগ্গি রেগে যায় আর বলে তোমাকে কেন রেখেছি যদি পেপারগুলো সাইনই করাতে না পারো। তখনই জাগ্গি কল করে দালজিৎকে আর বলে শুনলাম তুমি নাকি পেপার সাইন করনি। তখনই দালজিৎ বলে হ্যাঁ, পেপারগুলোতে কিছু গরমিল ছিল, এই জন্য আমি সাইন করিনি, আর দোকানটা আমার, আমি তো এইসব কিছু দেখবই, তাই না। জাগ্গি দালজিৎকে দিয়ে কিসের পেপার সাইন করাতে যাচ্ছিল সেটা কিছুক্ষণ পরেই জানা যাবে। এদিকে দুশান্তকে সেই গ্যারেজটা খুঁজে বের করতে দেখা যায়। সেই দিন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে জাগ্গি এবং দালজিতের গাড়িটা কোন গ্যারেজে ঠিক করেছিল সেই গ্যারেজটা দুশান্ত খুঁজে বের করে ফেলে। এদিকে দালজিতের সাথে রাতেই জাগ্গি দেখা করতে আসে। দালজিৎ বলে আমি বইয়ের দোকানটা বিক্রি করে দেব এবং আমি নতুন কিছু করব যাতে সোফি আমার সাথে থাকতে পারে, কিন্তু জাগ্গি বলে তুমি বইয়ের দোকানটা বিক্রি করো না, আর এই বইয়ের দোকানটা তো আমি তোমাকে কিনে দিয়েছি। দালজিৎ বলে হ্যাঁ, সেটার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু বইয়ের দোকানটা এখন আমার, আমি যেটা ইচ্ছে সেটাই করব। জাগ্গি বলে
এতে অনেক প্রবলেম হবে, তুমি এটা করো না। কিন্তু দালজিৎ তার কথা শুনে না। জাগ্গি সেখান থেকে কিছুটা রেগেই চলে আসে। জাগ্গি এরপরে সেখান থেকে চলে আসে শেখরের কাছে আর বলে দালজিতের দোকানটা ওইভাবে রাখা যাবে না। আসলে দালজিতের বইয়ের দোকানটা বন্ধক রেখেই সে 50 লাখ টাকা নিয়েছিল শেখরের কাছ থেকে, কিন্তু সেটার পেপার দালজিৎ সাইন করেনি। এই জন্য জাগ্গি অন্য ব্যবস্থা করবে বলে দেয়, আর দালজিৎ তার দোকানটা বিক্রি করে ফেলবে। কিন্তু শেখর বলে এটা সে করতে পারবে না। তাদের প্রথমে যে কথা হয়েছে সেটাই, আর এটা সে চেঞ্জও করতে পারবে না, কারণ এটা তার হাতে নেই। জাগ্গি সেখান থেকে চলে আসে। তখনই দুশান তাকে মেসেজ দেয় তার সাথে দেখা করার জন্য। দুশান জাগ্গির সাথে দেখা করার পরে তাকে সবকিছু খুলে বলে যে আমি তোমার 2 ভাই সবকিছু জেনে ফেলেছি। স্যামুয়েলকে কিভাবে তোমরা অ্যাক্সিডেন্ট করেছো, বাড়ির ভেতরে নিয়ে গেছো, এরপর পুরো বিষয়টা কিভাবে ধামাচাপা দিয়েছো, সে সবকিছু আমি জেনে ফেলেছি। এখন তোমাকে আমাকে সাহায্য করতে হবে। জাগ্গি বলে কি করতে হবে বলো। দুশান বলে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আর এখন আমি তোমার সাথে চাকরি করব না, তোমার সাথে আমি বিজনেস পার্টনারে বিজনেস করব, আর আমার স্ত্রীকে তোমাকেই ফিরিয়ে আনতে হবে। দুশান সেখান থেকে চলে যাওয়ার পরে জাগ্গি প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কারণ সে অনেকভাবে চেষ্টা করছিল এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু একের পর এক কেসটা যেন বের হতেই যাচ্ছে। আর যদি একবার পুলিশের হাতে যেয়ে পড়ে তাহলে তারা ফেঁসে যাবে। এদিকে স্যামুয়েলের বইগুলো দালজিতের বই শপে যখন সাজানো হচ্ছিল, তখনই সেই বইগুলোর মাঝে দালজিৎ একটা চিঠি পায় যেটা সোফির নামে স্যামুয়েল লিখেছিল। দালজিৎ চিঠিটা সোফিকে দিয়ে দেয়। সোফি পড়তে শুরু করে। স্যামুয়েল তাকে লিখেছিল যে তোমার সাথে অনেকদিন ধরে দেখা হয় না, আমাকে এখানে আলিশা নামের একজন মহিলা দেখাশোনা করে, কিন্তু মাঝে মধ্যে আমার তাকে সন্দেহ হয়, কারণ যখনই সে আমাকে ওষুধ দেয় ওই সময় তার বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আর স্যামুয়েল সেই চিঠিটা একটা বইয়ের ভাঁজে রেখে দেয়, যেটা পরে দালজিৎ পায়। এতে সোফির সন্দেহ হয়, আর এরপরেই সে স্যামুয়েলের প্রেসক্রিপশনগুলো দেখতে শুরু করে। তখনই আমাদের সেই অ্যাক্সিডেন্টের 2 দিন পরের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আলিশা বাড়ির ভেতরে নকল সোফির সাথে দেখা করেছিল আর বলেছে যে সেই বৃদ্ধ লোক স্যামুয়েলের সে দেখাশোনা করেছে, আর এই জন্য স্যামুয়েল তার বাড়িটা সেই আলিশার নামে লিখে দিয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার ভাতিজি এখানে আসবে, উইলে সাইন করবে, ততক্ষণ পর্যন্ত আমি সেই বাড়িটা পাবো না। আর কেউ জানে না তার ভাতিজি কোথায় আছে, কিভাবে আছে, তার নাম্বারও কারো কাছে নেই, তাকে কেউ দেখেওনি। আর এই জন্যই তোমাকে সেই স্যামুয়েলের ভাতিজি সোফি সেজে যেতে হবে, আর এই জন্য তুমি টাকা পাবে। সেখানে আলিশার ছেলে বিজয়ও ছিল। অন্যদিকে নকল সোফির টাকা দরকার ছিল, আর এই জন্যই আলিশার প্রস্তাবে সে রাজি হয়ে যায় 10 লাখ টাকার বিনিময়ে। এরপরেই সোফি সেই প্রেসক্রিপশনগুলো দেখার পরে সাথে সাথে সে আলিশার ছেলে বিজয়কে কল করে আর বলে তোমাকে এখনই এখানে আসতে হবে। এদিকে দেখা যায় জাগ্গিকে রাস্তার মাঝখান থেকে কয়েকজন লোক তার গাড়িসহ কিডন্যাপ করে নেয়। অন্যদিকে দুশান তাকে ফলো করছিল দূর থেকে, আর এই জন্য এটা দেখার পরে সে তাকে ফলো করতে শুরু করে। সেখানে একটা গাড়ি জাগ্গির ছিল, যে গাড়ির ভেতরে হুট করেই সে হান্ডা নামের গ্যাংস্টার লোকটা চলে আসে, আর সাথে শেখরও আসে। হান্ডা জাগ্গিকে বলে আমার 33টা নকল কোম্পানির অ্যাড্রেস তোমার ভাইয়ের বইয়ের দোকানের নামে দেওয়া আছে, কিন্তু আমি এখন জানতে পারলাম তোমার ভাই নাকি কি সমস্যা তৈরি করছে, ওকে বোঝাও। ও যদি বেঁচে থাকতে চায়, ওটিতে থাকতে চায়, তাহলে ওকে ওই বইয়ের দোকান নিয়ে থাকতে হবে, ওটা বিক্রি করলে চলবে না। এদিকে দুশান যে দূর থেকে তাদের ফলো করছিল, এটা হান্ডার বডিগার্ড দেখে ফেলে এবং সেই বডিগার্ড দুশানকে সেখানে মারধর করে। জাগ্গির মন মেজাজ এমনিতেই খারাপ ছিল। সে যখন বাসায় আসে আবারও তানায় তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু এতে জাগ্গি রেগে যায় এবং তানাকে কিছুটা অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে দেখা যায় তানায়ের সাথে মনীষা যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল সেটারও একটা উদ্দেশ্য ছিল। আসলে এই মনীষা হান্ডার হয়ে কাজ করত, আর হান্ডাই তাকে এটা করতে বলেছিল যাতে জাগ্গি এবং তার ভাইকে তারা হাতের মুঠোয় রাখতে পারে, কারণ 33টা নকল কোম্পানির অ্যাড্রেস সেই বইয়ের দোকানের নামে। এখন সেই বইয়ের দোকান যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তাহলে এতে প্রভাব পড়বে হান্ডার বিজনেসে। এদিকে তানায়া আবারও মনীষার কাছে আসে, আর মনীষা তাকে বলে আমরা দুজনে মুম্বাই চলে যাই, চলো, সেখানে আমরা দুজনে একসাথে অনেক ভালো থাকব। কিন্তু তারপরও তানায়া বলে আমি জাগ্গির সাথে সুখে আছি। মনীষা সেখান থেকে চলে যায়। এদিকে সোফি বিজয়কে নিয়ে চলে আসে সে আলিশার সাথে দেখা করতে, আর জিজ্ঞেস করে সেই চেক বইয়ের ব্যাপারে। কিন্তু আলিশা বলে স্যামুয়েল নিজে আমাকে বলেছিল সেই টাকাগুলো তুলতে, এই জন্যই আমি টাকা তুলেছি আর খরচ করেছি, আর সে আমাকে এইসব পুরস্কার দিয়েছে কারণ আমি তার দেখাশোনা করেছি। কিন্তু সোফি বিশ্বাস করে না। তখন আলিশা তাকে বলে তোমাকে আমি কন্ট্যাক্ট করেছিলাম 10 লাখ টাকার বিনিময়ে একটা সিগনেচার, সেটা হয়ে গেছে। আলিশা তাকে 10 লাখ টাকা দিয়ে দেয় আর বলে তুমি এখান থেকে চলে যাও। সোফিয়া সেখান থেকে টাকা নিয়ে চলে যাওয়ার পরে বিজয় দেখতে পায় সেখান থেকে 3টা ফটোগ্রাফ। সেই 3টা ফটোগ্রাফের ভিতরে তার মা আলিশা 3 জন বৃদ্ধ লোকের সাথে ছিল। স্যামুয়েল, এরকম মানু আর কৌশিক নামের আরও কয়েকজন বৃদ্ধ লোক।
আর বিজয় দেখতে পায় যে ৩ জন বৃদ্ধ লোককে তার মা দেখাশোনা করেছে প্রত্যেকে তাদের বাড়ি তার মাকে দিয়ে গেছে। এতে বিজয়ের সন্দেহ হয়। বিজয় তার মাকে জিজ্ঞেস করে কেন এমন হলো, প্রত্যেকে কেন তোমাকে বাড়ি দিয়ে গেল। আলিশা বলে একই কথা, যে আমি তাদের দেখাশোনা করেছি, তারা আমাকে পুরস্কার হিসেবে এটা দিয়ে গেছে। কিন্তু বিজয় সেটা বিশ্বাস করে না। এদিকে দালজিৎকে আবারও জাগ্গি বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাগ্গি কোনোভাবেই বুঝতে চায় না। বলে তোমার কথা না শুনলে হয়তো আমি আজকে অনেক বড় একজন সিঙ্গার হতাম। পুরো ডিস্ট্রিক্ট থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিল মুম্বাই নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার মিথ্যা ওয়াদার জন্য আমি লেট হয়ে গিয়েছিলাম আর ওরা অন্য কাউকে নিয়ে গেছে। আর এখন আমার জীবনটা আমি নিজেই দেখব। এদিকে সোফি আবারও সেই প্রেসক্রিপশনগুলো ভালো করে দেখতে থাকে। তখনই দেখা যায় আসলে আলিশাই সেই প্রেসক্রিপশনগুলো কপি করত এবং সেখান থেকে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসত। কিন্তু যেটা অ্যাকচুয়ালি ক্যান্সারের ওষুধ ছিল সেটা স্যামুয়েলকে সে দিত না, ভিন্ন ওষুধ দিত, যাতে স্যামুয়েল ধীরে ধীরে মারা যায়। আলিশা শুধু তাকেই নয়, এর আগে যে 2 জন আরও বৃদ্ধ লোক মারা গিয়েছিল তাদেরও ঠিক সে একইভাবে মেরেছে। একদিন আলিশা স্যামুয়েলের ব্যাংকে যেয়ে দেখতে পায় টাকা নেই। এরপরেই সে বাড়িতে এসে জিজ্ঞেস করে। স্যামুয়েল বলে, হ্যাঁ, ব্যাংকের টাকা শেষ হয়ে গেছে, এই জন্য আমি চিন্তা করছি নিউজিল্যান্ডে চলে যাব, সেখানে যে একটা হলিডে কাটাবো, চাইলে তুমিও আসতে পারো। আর আলিশা যখন সেই বাড়ির কথা জিজ্ঞেস করে, স্যামুয়েল বলে সে বাড়ির কথা পরে হবে, অর্থাৎ স্যামুয়েল তাকে বাড়িটা লিখে দিতে চায়নি। আর এই জন্যই আলিশা রেগে গিয়ে তাকে সেই রাতেই মেডিসিন দিয়েছিল বেশি করে, যাতে সেই রাতেই সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সেটাই হয়। আলিশা সেখান থেকে চলে আসার পরে স্যামুয়েল অসুস্থ হয়ে পড়ে। সে বারবার আলিশাকে কল করে, কিন্তু আলিশা তার কল না ধরায় সে বাইরে বের হয়ে আসে কোনো কিছু ছাড়াই হুটহাট করে। অন্যদিকে তখনই তারা গাড়ি চালিয়ে যাচ্ছিল 2 ভাই, আর সেখানেই তাদের অ্যাক্সিডেন্ট হয়। আর এই সবকিছু আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আলিশা। আলিশা দেখতে পাচ্ছিল দালজিৎ এবং জাগ্গি স্যামুয়েলকে কিভাবে বাড়ির ভেতর নিয়ে বসিয়ে রাখে। আর সেও এটাই চাইছিল যাতে পোস্টমর্টম না হোক, কারণ পোস্টমর্টম হলে সবাই জেনে যাবে যে স্যামুয়েলের মৃত্যুটা স্বাভাবিক নয়, বরং সেই ওষুধের কারণে এবং হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টের কারণেই তার মৃত্যুটা হয়েছে। এই জন্য আলিশা তাদের কিছুই বলেনি। কিন্তু স্যামুয়েলের মারা যাওয়ার পরে তার উকিলের কাছ থেকে সে জানতে পারে যে তার ভাতিজি, অর্থাৎ স্যামুয়েলের ভাতিজি সোফি যখন এখানে আসবে তখন দলিলে সই করার পরেই সেই বাড়িটা পাবে, তার আগে এই বাড়িটা সে পাবে না। কিন্তু সোফির ফোন নম্বর বা ঠিকানা কেউ জানত না, লয়ার এবং সেই মহিলা আলিশা কেউ জানত না। এই জন্যই আলিশা সেই বাড়িটা দ্রুত নেয়ার জন্য নকল সোফিকে টাকা দিয়ে সাজিয়ে নিয়ে আসে এবং জাগ্গির কাছ থেকে সুযোগ বুঝে 50 লাখ টাকা হাতিয়ে নেয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। সেই লয়ার আলিশাকে কল করে আর বলে একটা প্রবলেম হয়ে গেছে, আমার সাথে এসে দেখা করুন। অন্যদিকে রাস্তা থেকে দালজিৎকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে জাগ্গি চলে আসে শেখরের কাছে আর বলে আমার ভাইকে ধমকি দেওয়ার কথা ছিল, কিন্তু আমার ভাইকে কিডন্যাপ কেন করা হলো। আর সেখানে সে হান্ডাকে অপমান করে কথা বলে, আর এটা তার বডিগার্ড শুনে ফেলে। আর সাথে সাথে সে জাগ্গিকে ফলো করতে থাকে। কিন্তু জাগ্গিও বুঝতে পারে যে সেই লোকটা তাকে ফলো করছে, এই জন্য অনেক লুকিয়ে সে তাকে ফাঁকি দিয়ে একটা জায়গায় চলে আসে যেখানে দালজিৎকে আটকে রাখা হয়েছিল। আসলে হান্ডার কাছ থেকে বাঁচানোর জন্য জাগ্গি নিজেই দালজিৎকে কিডন্যাপ করিয়ে নেয়, কিন্তু দালজিৎ এটা জানে না। আর তার পিছু পিছু সেখানে দুশান্ত চলে আসে, কারণ এতক্ষণ ধরেই সে তাকেও ফলো করছিল। জাগ্গি তাকে বলে আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, কিন্তু দালজিৎ তার কোনো কথা শোনে না, তাকে ভুল বোঝে। এরপরে জাগ্গি দালজিৎকে সবকিছু খুলে বলে আসলে এই হান্ডা কালো টাকার ব্যবসা করত, কালো টাকাকে সাদা বানাতো বিভিন্ন কোম্পানির নামে, নকল কোম্পানি। কিন্তু দালজিৎ বলে ওর মতো মূর্খ একটা মানুষ এই সব কিছু কিভাবে করছে। জাগ্গি বলে ও করে না, ওর একজন সহকারী রয়েছে, আমাদেরকে এখানে ওর বিরুদ্ধে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে ওর বিজনেসটা হাতে নিতে হবে। তারা সেই রবি নামের লোকটার সাথে দেখা করে, যে রবি হান্ডার হয়ে সব কাজ করে দিত। আর সেখানে যে জাগ্গি তাকে বিজনেস অফার করে। হান্ডা রবিকেও যেহেতু একদিন কুকুর বলে অপমান করেছিল, তাই রবিও এই বিজনেসটাতে রাজি হয়ে যায় যাতে হান্ডাকে তারা ধসিয়ে দিতে পারে। এদিকে সেই লয়ার জয়ন্ত আলিশাকে বলে যে আমার কাছে একটি মেল এসেছে, মেলটা এসেছে সোফির কাছ থেকে, স্যামুয়েলের ভাতিজি, যে বলেছে তাকে একজন স্যামুয়েলের মৃত্যুর খবর জানিয়েছে। এরপরেই সে বিষয়টা জানতে পেরেছে আর সে কিছুদিন পরেই ওটিতে আসবে। তখন আলিশা ভান করে যে নকল সোফির ব্যাপারে সে কোনো কিছুই জানত না। জয়ন্ত বলে আমাদের এই বিষয়ে জানতে হবে আর আমি পুলিশের কাছে যাব। কিন্তু আলিশা বলে পুলিশের কাছে গেলে আমাদের মান সম্মান থাকবে না, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। কিন্তু জয়ন্ত কথা শোনে না আর বলে যে এত বড় ধোকাটা হয়েছে, আমাদের আর কিছু করার নেই, সেই মেয়েটার বিরুদ্ধে আমাদের কমপ্লেন করতেই হবে।
আলিশার সাথে সাথে নকল সোফির কাছে আসে আর বলে পুলিশ তোমাকে ধরতে আসবে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু সোফি বিশ্বাস করে না। সে বলে হয়তো আপনার সবকিছু সবার কাছে সামনে চলে আসবে, এই জন্য আমাকে তাড়িয়ে দিতে যাচ্ছেন, আর আমি এখানে দালজিৎকে ছাড়া যাব না। এরপরে দালজিৎ এবং জাগ্গি মিলে স্যামুয়েলের সাথে যা করেছে সবকিছু বলে দেয় আলিশা। এরপরে অ্যাক্সিডেন্টের রাতে সেই ঘটনা দেখানো হয় সেই অনুষ্ঠানে, যেখানে জাগ্গি দেখতে পায় হান্ডা বসে রয়েছে। হান্ডার সাথে জাগ্গির কোনো সম্পর্ক ছিল না। জাগ্গি নিজেই তার সাথে বিজনেস করতে চেয়েছিল এবং তাকে বিজনেস প্রপোজাল দেয়, আর হান্ডা এতে রাজি হয়ে যায়। দেখা যায় সেখানে মনীষাও ছিল। জাগ্গি সেখান থেকে চলে আসার পরে মনীষা তাকে বলে ওর স্ত্রীর দিকে নজর রাখো, বলা তো যায় না কখন কোন কাজে লেগে যায়। এদিকে দালজিৎ যখনই সোফির সাথে দেখা করতে আসে পরদিন, তখনই সোফি তাকে সবকিছু খুলে বলে আর বলে আমি ভাবতেও পারিনি তুমি এমনটা করবে, আমি তোমার মুখ আর দেখতে চাই না। যদিও সোফি নিজেও একটা ফ্রড, কিন্তু তারপরও দালজিতের এই ভুলটাকে সে ক্ষমা করে না আর দালজিৎকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে দুশান্ত তার স্ত্রী এবং মেয়ের সাথে মন্দিরে দেখা করতে আসে আর বলে বাড়ি ফিরে চলো, আমি এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছি এবং ভালো চাকরি করছি, ব্যবসা করছি। তোমার বিশ্বাস না হলে জাগ্গি ভাইকে জিজ্ঞেস করে দেখতে পারো, আমরা তার সাথে একসাথে মিলেই বিজনেস করছি। কিন্তু তার এই কথা তার স্ত্রী একেবারেই বিশ্বাস করে না, বরং তাকে সেখানে ফেলে চলে আসতে শুরু করে। দুশান্ত তাকে অনেক বোঝায় আর বলে আমি সত্যি বদলে গেছি, তুমি আমাকে শেষবারের মতো একবার বিশ্বাস করো। তাকে সে অনেক রিকোয়েস্ট করে, তার স্ত্রীকে বোঝায়, কিন্তু তার স্ত্রী কোনো কথাই শোনে না, বরং সেখান থেকে তাকে রেখেই চলে আসে। আর এতে দুশান্ত অনেক কষ্ট পায়। এদিকে রাতের বেলা যখন আবারও তানায়া জাগ্গির সাথে দেখা করতে আসে, জাগ্গি তাকে আবারও অপমান করে, বলে সবসময় তোমাকে আমাকে কেন দরকার হবে, তুমি কি তোমার নিজের মতো থাকতে পারো না? তোমার নিজের খুশিটা তো তুমি চাইলে নিজেও বুঝে নিতে পারো, কেন সবসময় আমাকে লাগবে? তানায়া বলে তুমি ঠিকই বলেছ, এতদিন আমিই ভুল ছিলাম, তুমি আজকে আমার চোখ খুলে দিলে। আর এটা বলে তানায়া সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় হান্ডার লোকেরা দালজিতের বইয়ের সবটা পুড়িয়ে ফেলেছে, যার ফলে একেবারে সর্বশান্ত হয়ে পড়ে দালজিৎ। সে একেবারে ভেঙে পড়েছিল। সেখানে তাকে সোফি দেখতে আসে। সোফি তাকে সান্ত্বনা দেয়। দালজিৎ বলে কালকে আমার কাছে সব ছিল, বইয়ের দোকান ছিল, তুমি ছিলে, কিন্তু আজকে কিচ্ছু নেই, তুমিও নেই, বইয়ের দোকানটাও নেই। দালজিৎ তাকে আবারও বলে যে আমি সত্যি সেই রাতের পরে ঘুমাতে পারিনি, অপরাধ বোধটা এখন আমার মন থেকে যায়নি, প্লিজ তুমি আমার কাছে থেকে যাও। তখনই সোফি বলে দেয় যে হ্যাঁ, সেও স্যামুয়েলের ভাতিজি নয়, সেও নকল, এবং তাকে বাড়িতে আসার পরে সবকিছু খুলে বলে। শিলা তাকে কেন এগুলো করিয়েছে, সে কেন এগুলো করেছে, সবকিছু একে একে খুলে বলে দেয় সে। সবকিছু শোনার পরে দালজিৎও ভেঙে পড়ে, কারণ যাকে সে এতদিন ভালোবাসত সে তাকে মিথ্যে বলেছে, তার পরিচয়টাই মিথ্যে ছিল। কিন্তু সোফি তাকে রিকোয়েস্ট করে আর বলে তার সাথে থেকে যেতে। অবশেষে দালজিৎ তার কথা রাখে। ঠিক ওই সময়টাতে দরজায় কলিং বেল বাজে আর দেখা যায় পুলিশ সেখানে চলে এসেছে, আর সে নকল সোফিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এদিকে জাগ্গি অফিসে আসার পরে দেখতে পায় হান্ডা তার লোকবল নিয়ে সেখানে চলে এসেছে। আসলে সে জানতে পেরে গিয়েছিল যে রুবিকে তারা বিজনেস অফার করেছে, এখন রুবি হান্ডার পরিবর্তে তাদের হয়ে কাজ করবে। এতে হান্ডা অনেক রেগে যায় আর সেখানেই জাগ্গিকে মারধর করে এবং তার নিজের অফিস থেকেই তার সিগনেচার রেখে তাকে তাড়িয়ে দেয়, অর্থাৎ জাগ্গিকে একেবারে নিঃসম্বল করে সে ছেড়ে দেয়। এদিকে তানায়া কষ্ট পেয়ে মনীষার কাছে চলে আসে আর বলে চলো আমরা দুজনে মুম্বাই চলে যাই, সেখানে গিয়ে একসাথে থাকবো। মনীষাও এতে খুশি হয় আর বলে থাকো, আমি এখনই রেডি হয়ে আসছি। কিন্তু কিছুক্ষণ পরে সে বাইরে বের হয়ে বলে আমি একটু আসছি, তুমি বসো, আমার আসতে 1 ঘন্টা সময় লাগবে। বড়সড় একটা ব্যাগ নিয়ে সে বাইক নিয়ে বের হয়ে পড়ে। এদিকে জাগ্গিকে ফোন করেছিল দালজিৎ, এজন্য সে থানায় চলে আসে। সে সোফিকে সবকিছু শোনার পরে বলে তুমি কোনো কথা বলো না, যা বলার আমি বলছি। সেখানে পুলিশ অফিসার আসার পরে সোফিকে জিজ্ঞেস করতে থাকে সে নকল সোফি সেজে এখানে কেন আসলো। আসলে এখন সে কোনো কিছুই বলতে পারছিল না। জাগ্গি বলে যা বলার সে কোর্টে বলবে, আগে আসল সোফিকে আসতে দিন, এরপরে সবকিছু প্রমাণ হবে। আর আপনি তো ওকে লিগালি অ্যারেস্টও করেননি, তাই ওকে এখান থেকে যেতে দিন। আর ওই সময়টাতে দেখা যায় দুশান্ত মেসেজ করে দালজিৎকে আর তার সাথে দেখা করতে বলে। অন্যদিকে কোনো পথ খোলা না পেয়ে অবশেষে সেই পুলিশ অফিসার নকল সোফিয়াকে সেখান থেকে যেতে দেয়। থানা থেকে বের হওয়ার পরে সোফিকে জাগ্গি জিজ্ঞেস করে এসব তোমাকে কে করিয়েছে আলিশা? সোফি মাথা নাড়ায়। দালজিৎ দুশানকে সেখানে জিজ্ঞেস করে তুমি কেন এখানে আমাকে আসতে বলেছ? দুশান বলে তুমি কি জানো এখানে আগুনটা কে লাগিয়েছে? তুমি কিন্তু তোমার ভাইকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করছো। সবসময় সবাইকে এভাবে বিশ্বাস করতে হয় না, সবাই বদলে যাচ্ছে, তুমিও বদলাতে শুরু করো। কিন্তু দালজিৎ দুশানের কোনো কথাই বিশ্বাস করে না। এদিকে মনীষা হান্ডার লকারের পাসওয়ার্ডটা জানত,
তাই সে সেখান থেকে লুকিয়ে টাকা নেওয়ার জন্য এসেছিল। কিন্তু টাকা নিতে গিয়ে দেখতে পায় সেখানে হান্ডার বডিগার্ড তাকে দেখে ফেলেছে, যার ফলে সে ধরা পড়ে যায়। আর তখনই সে তানায়াকে একটা মেসেজ করে দেয় যে সে আসতে পারবে না। অন্যদিকে বিজয়ের সাথে জাগ্গি দেখা করে এবং বিজয় তাকে সব খুলে বলে তার মা কি করেছে, কিভাবে একের পর এক লোককে মেরে ফেলেছে। তার মা আসলে ভয়ঙ্কর একজন খুনি, সিরিয়াল কিলার। এ পর্যন্ত ৩ জন বৃদ্ধ লোককে সে একই প্যাটার্নে খুন করেছে এবং তাদের সম্পত্তি লুটে নিয়েছে। সবকিছু শোনার পরে জাগ্গি সেখান থেকে চলে আসে। জাগ্গি এরপরে আবারও সেই মহিলা আলিশার কাছে চলে আসে আর বলে, এখন আপনি কি করে বাঁচবেন, আপনার বিরুদ্ধে সব প্রমাণ রয়ে গেছে। তখন আলিশা বলে, ফাঁসলে তো আমি একা ফাঁসব না, তোমরা 2 ভাইও ফাঁসবে, কারণ সেই অ্যাক্সিডেন্টের ফুটেজটা এখনও আমার কাছে আসে আর আমি সেটা পুলিশকে দেখিয়ে দেব। তখন জাগ্গি আলিশাকে একটা অফার দেয়, বলে আমি আপনাকে যে টাকা দিয়েছি সেটা ফেরত দিতে হবে না, এছাড়া পুলিশের কাছ থেকেও আমরা বেঁচে যেতে পারবো, কিন্তু আমার একটা কাজ করতে হবে। সেটা হলো পুলিশ যখন আসবে সেই রাতের ঘটনা আপনি বলবেন, কিন্তু বলবেন সেই রাতে সাথে আমি ছিলাম না, সেখানে শুধুমাত্র দালজিৎ গাড়ি চালাচ্ছিল। আলিশা বলে, ও তোমার ভাই। জাগ্গি বলে, সেটা আমি পরে দেখে নেব, কিন্তু আপনি এটা বলবেন। আর এতে আলিশা রাজি হয়, কারণ তার রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সেখান থেকে যখনই জাগ্গি চলে যায় দেখা যায় সেখান থেকে আগে থেকেই দুশান্ত, দালজিৎ এবং নকল সোফিয়া উপস্থিত ছিল আর তারা জাগ্গির সব কথা শুনে ফেলেছে। দালজিৎ খুবই কষ্ট পায় যে তার ভাই তাকে এভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপরেই তারা মিলে একটা প্ল্যান করে আর দুশান্ত কল করে সে পুলিশ অফিসারকে। এদিকে জাগ্গি চলে আসে তার বাড়িতে, কিন্তু দেখা যায় তানায়া ব্যাগপত্র নিয়ে গুছিয়ে বসে রয়েছে। জাগ্গি জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তানায়া বলে, আমি যাচ্ছি না, তুমি যাচ্ছ। আমাদের দুজনের মধ্যে এখন দূরত্বটা অনেক বেশি, আমরা আর এক ছাদের নিচে থাকতে পারবো না, আর এই বাড়িটা যেহেতু আমার তাই তোমারই এখান থেকে চলে যাওয়াটা ভালো। এতেও অবাক হয়ে যায় জাগ্গি। জাগ্গি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তানায়া তার কোনো কথাই শোনে না, জাগ্গিকে সেখান থেকে বের করে দেয়। জাগ্গি সেখান থেকে বের হয়ে আসে। এক নিমিষে যেন জাগ্গি পথের ফকির হয়ে গেল। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তার বিজনেস তার কাছে নেই, একেবারে সর্বশান্ত হয়ে পড়ে সে। সব হারিয়ে সে ভাবতে থাকে একটা সময় হয়তোবা সে নিজের ভুল বুঝতে পারে। এই জন্যই সে দালজিৎকে কল করে আর বলে, আমার তোমাকে কিছু কথা বলার আছে। দালজিৎও বলে, আমি সোফির বাড়ির সামনেই আসি, তুমি সেখানে চলে আসো, তোমারও আমার সাথে কিছু কথা আছে। সেখানে আসার পরে দালজিৎ হঠাৎ করেই বলতে থাকে, সেই দিন রাতে মদ খেয়ে তুমি গাড়ি না চালালেও পারতে, আমাকে বলতে, আমি তোমাকে বাড়ি ড্রপ করে দিয়ে যেতাম। জাগ্গি বুঝতে পারে না এমন করে দালজিৎ হঠাৎ করে কেন বলছে। দালজিৎ বলতে থাকে, তোমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, তুমি স্যামুয়েলকে সেদিন অ্যাক্সিডেন্ট না করলেই পারতে, বৃদ্ধ লোকটাকে ওইভাবে না ছেড়ে দিয়ে আসলে হসপিটাল নিয়ে গেলে হয়তোবা সে বেঁচে যেত। আর তখনই পুলিশ সেখানে চলে আসে। জাগ্গি যেহেতু কোনো এই কথার প্রতিবাদ করেনি তাই পুলিশ এটাকে সত্য ধরে নিয়ে জাগ্গিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জাগ্গি বুঝতে পারে যে সে দালজিতের সাথে যা করেছে এটা তার প্রাপ্য ছিল, আর এই জন্যই সে হেসে পুলিশের সাথে চলে আসে। অন্যদিকে সেখান থেকে দালজিৎ এবং সোফি যখন চলে আসছিল, দালজিৎ বলতে থাকে, আমি ভাইয়ার ব্যাপারটা একেবারেই বুঝলাম না, ভাইয়া এভাবেই পুলিশের সাথে যাওয়ার লোক নয়, নিশ্চয়ই সে কোনো কিছু প্ল্যান করেছে, হয়তোবা আমাদের এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে, কারণ তুমি আমি দুজনেই অপরাধী। হয়তো আমি আমার ভাইকে ভুল বুঝেছি, সে হয়তো আমাকে বাঁচানোর জন্য এগুলো করছিল, কিন্তু মুম্বাই যেয়ে আমি এটা আবারও খুঁজে বের করব। অন্যদিকে দেখা যায় হান্ডার সাথে আলিশা যোগ দেয় আর বলে, আমারও একটা বিজনেস রয়েছে, মানুষ মারার বিজনেস এবং জমি দখল করার বিজনেস। হান্ডা বলে, আপনার মতো সুন্দর মহিলার সাথে বিজনেস করতে পারলে আমার ভালো লাগবে, আপনি আপনার কাজটা করুন, বাকি সবকিছু আমি দেখে নেব। এদিকে থানায় বসেছিল জাগ্গি। যখনই সেখানে আসল সোফি আসে, আসল সোফিকে দেখার পরে জাগ্গি অবাক হয়ে যায়। আর এখানে ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। ওয়েব সিরিজের 2য় সিজনে দেখানো হবে আসল সোফি কে ছিল আর জাগ্গি এখান থেকে কিভাবে বের হলো, এছাড়া হান্ডা এবং আলিশার বিরুদ্ধে সে কিভাবে প্রতিশোধ নিয়েছিল। তো ওয়েব সিরিজটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।